আমাদের গ্রামে এমবিবিএস ডাক্তার নাই। আমাদের গ্রামে আশেপাশে গ্রামে আছে, তবে আমাদের গ্রামে নাই। নোয়াপাড়াতে তুই ফার্স্ট মেডিকেলে পড়তেছিস? ফার্স্ট মেডিকেল ফার্স্ট ডিএমসি। ফার্স্ট মেডিকেল ফার্স্ট টিএমসি। আচ্ছা, মেডিকেলের পড়ার একটা সিস্টেম আছে, সেম বই সেম জিনিস, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা, পড়ার সিস্টেম আলাদা, কোয়েশ্চেন আলাদা। কি এমন সমস্যা হয়েছে আমার যার জন্য আমি এক্সাম হলে বসে ওই কিছু কিছু কোশ্চেনে পারি না। এই না পাওয়ার শক্তিটাকে কাজে লাগাই আসলে বলতে গেলে আমি এখন চান্স পেয়েছি, নাইলে যদি আমি পাইতাম তাহলে চান্স পাইতাম। মানে মেডিকেলে কিভাবে পড়তে হয় এই জিনিসটা বুঝতে গেলে প্রি মেডিকেল করাটা একটু জরুরি হয়ে পড়ে। রিজি ভাই আর অন্তর ভাই মিলে এমন একটা 10 মিনিট না 15 মিনিটের ভিডিও দিছিল। ওই ভিডিওতে আমি যা যা লিখছি, বইতে যা যা লিখছি সবকিছু ওই ভিডিওর মধ্যে ছিল। 15 মিনিট 3 ঘন্টা দেওয়ার তো কোনো মানে ছিল না এখানে। এটা আসলে আমি ওই ভিডিও দেখার পরে কেন 3 ঘন্টা দিতে গেলাম, এই যে অন্য কিছু পড়তে পারতাম। আপনাদের কথা শোনার আগে পর্যন্ত আমি অনলাইনে ক্লাস করতাম না এবং ফেসবুক ইউটিউব খুবই কম ইউজ করতাম। একদম অনেস্টলি তুই কি রেকমেন্ড করবি কিনা আসলে? অবশ্যই ভাই, আমি আর জুনিয়রদের আমি রেকমেন্ড করব, এবং অলরেডি আমাকে অনেকে নক দেয়, তাদের আমি রেকমেন্ড করছি, এবং আমার নিজের জুনিয়র স্কুলের জুনিয়র তাকেও রেকমেন্ড করছি। ভাই 2022 সালে আমাদের খুলনা এমএম সিটি কলেজ থেকে একজন আপু মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম হয়, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই। সো তখন আমি অ্যাজ এ এইচএসসি মানে দিছি, আমি কয়েকদিন আগে এইচএসসি পাস করছি, আমার তো এইচএসসিতে আসা লাগবে। সো আমার ইচ্ছা ছিল যে আমি আপু যে কলেজ থেকে আসছে আমি যেন সেই কলেজে পড়ি এবং আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার 2 মার্কের জন্য ওই কলেজে চান্স হয় নাই, এবং এইচএসসি একাডেমিক লাইফের শুরুতেই আমি এমন একটা ধাক্কা খাই। এই ধাক্কার পরে আমি আসলে রীতিমতো মাকে ফোন দিয়ে কান্নাকাটি করছি কয়েকদিন, এবং এই যে মানে এই না পাওয়ার শক্তিটাকে কাজে লাগাই আসলে বলতে গেলে আমি এখন চান্স পেয়েছি, নাইলে যদি আমি পাইতাম তাহলে চান্স পাইতাম না। আমার মানে একাডেমিক লাইফে বা অ্যাডমিশন সিজনে আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি কখনো আমার নিজের ফ্রেন্ড যারা ছিল, আমার ফ্রেন্ডের সাথে আমি কখনোই কম্পিট করতাম না। একটা এক্সাম হলো কোচিংয়ে, 50 মার্কের এক্সাম বা 100 মার্কের এক্সাম, আমার বন্ধু 50-এর ভিতরে হয়তো 50 পাইছে, আমি সেখানে 45 পাইছি। তো আমি এইটা ভাবতাম যে আমি আমার সর্বোচ্চটা দিয়েই আমি পড়ে গেছি, আমি মূল বই পড়ছি, আমি প্র্যাকটিস করছি, আমি এক্সটেন্ডও পড়ছি, তাহলে কি এমন সমস্যা হয়েছে আমার যার জন্য আমি এক্সাম হলে বসে ওই কিছু কিছু কোশ্চেনে পারি না। যে এগুলো এসে ভাবতাম যে এই কোশ্চেনটা আমি কেন পাই না, হয়তো পড়ার ল্যাকিং ছিল, আর 2 নম্বর হয়তো রিভিশনে কম ছিল, অথবা এটা আমি স্কিপ করে গেছি, এরকম কিছু কিছু আসতো। তো আমার জুনিয়রদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাইবো যে কখনো নিজের ফ্রেন্ডের সাথে বা যে কোচিংয়ে হাইয়েস্ট মার্ক পাবে তার সাথে কম্পিট করবে না। তোমার একটা অধ্যায় তুমি সর্বোচ্চ আউটপুট তোমার দেওয়ার চেষ্টা করবে, তোমার টার্গেট একটাই মেডিকেলে চান্স পাওয়া। তো তোমার এইটা হবে যে আমি এই অধ্যায়ের বেসিসে পরীক্ষা, আমি এইখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সব কয়টাই পারবো। কিভাবে পারবো? আমি পড়ছি, আমার পড়ার ভিতর থেকে কোয়েশ্চেন আসছে, তাহলে আমি পারবো না কেন? এই কোয়েশ্চেনটা নিজের মধ্যে নিয়ে আসো, পড়ালেখার স্পিড অনেক বেড়ে যাবে। চিরঞ্জিত, তুই তো আমাদের প্রি মেডিকেল ব্যাচে ছিলি, আমার যতটুকু মনে পড়ে তুই একদম পেমেন্ট দিয়ে একদম শুরুর দিকে ভর্তি ছিলি, শুরুর দিকে স্টুডেন্টদের মধ্যে। তো তুই কিভাবে আমাদের নামটা কখন শুনছিস ফার্স্ট? ভাই আরটিডিএস এর কথা যদি প্রথম কিভাবে পরিচয়, এর পিছনে একটা গল্প বলতে হয়। আমার একাডেমিক লাইফে ওই কলেজের হতাশার পরে আমি চেষ্টা করতাম যে স্যার ম্যাডামরা যে স্পিডে আগাইতো তার চেয়ে আমি বেশি স্পিডে যেন আগাইতে পারি, নিজের যে এক্সট্রা ফোর্ড রাখতাম। সো আমার কোষের গঠন পড়ার পরে কোষ বিভাজন পড়ছি, তারপর মনে হয়েছে ম্যাডাম অন্য এক চ্যাপ্টার চলে গেছে, কিন্তু আমার মনে হয়েছে যে কোষ দর্শনটা তো পড়া উচিত, এক্সট্রা সিলেবাস তাই কি, আমার তো পড়া লাগবে। তো আমি কোষ দর্শন নিজে থেকে একদম জাস্ট বই, হাসান স্যারের বই ধরছি, পড়া শুরু করছি। কিচ্ছু বুঝি নাই, প্রথম দিন পড়ছি বুঝি নাই, পরের বার পড়ছি বুঝি নাই, এভাবে আমি মানে পুরোটা শেষ করছি। হতাশ হয়েছি, বুঝতে পারি না, তারপরেও শেষ করছি। কাউকে কোয়েশ্চেন করতাম না এই বিষয় নিয়ে, শেষ। এবার ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি আরেকবার পড়ছি কোষ দর্শন, তাও খুব একটা বেশি কিছু বুঝি নাই। এবার যখন সেকেন্ড ইয়ারে যখন আমাদের কেমিস্ট্রি স্যার জৈব যৌগ পড়াইছে, তারপরে আমি মোটামুটি আসলে বুঝতে পারছি যে হ্যাঁ এই বিষয়গুলো এইভাবে কাজ করে। এখন আমার একটা রুমমেট ছিল, নাম জয় ঘোষ। ও একদিন ক্লাস করতেছিল এরকম, আমি বলি কি ক্লাস করস, এত মানে নিজে পড়বো আবার ক্লাস করবো, 2বার টাইম ওয়েস্ট করা তো কোনো মানে হয় না। তো ওরা বললো একটা ক্লাসটা করে দেখ। তো আমি ওই ক্লাসটা ছিল রিজু ভাইয়ের একাডেমিক ক্লাস। সো ওইখানে ভাইয়া 5টা-6টা ক্লাসের ভিতরে কোষ দর্শন পুরোটাই করে দিয়েছিলাম। সো আমি প্রথম ক্লাসটা কার্বোহাইড্রেটটা করছিলাম যে কেমন লাগে। তো ক্লাসটা করার পর মনে হচ্ছিল আমি যদি এটা ফার্স্ট ইয়ারে করতাম তাহলে আমার এই যে 2বার পড়া লাগছে এত কষ্ট করে, নিজের মাথায় মানে এত প্যারা নিছি আমি, এই প্যারাটা আমার কখনোই নেওয়া লাগতো না। মানে ক্লাসটা খুবই অসাধারণ ছিল, এবং আমি ভাবছিলাম যে এই অসাধারণ ক্লাস মানে ভাই কোথায় ক্লাস নেন আর কি, মানে কোন কোচিং এর সাথে যুক্ত। তারপর থেকে আরটিডিএস এর পরিচিত, এবং ওই ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে আরটিডিএস কয়েকদিন পরে ডিভিশনাল এক্সাম নিবে। তার আগে পর্যন্ত মানে এই যে
আপনাদের কথা শোনার আগে পর্যন্ত আমি অনলাইনে ক্লাস করতাম না এবং ফেসবুক ইউটিউব খুবই কম ইউজ করতাম। আচ্ছা। এরপর থেকে আমার ফোন ইউজটা আর কি বাড়ে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আরটিডিএস এর কৃতি শিক্ষার্থী চিরঞ্জিত পরামান্য। তো চিরঞ্জিত এই বছর জাতীয় মেধায় 39তম হয়েছিস, তাই না? জি ভাই। ঠিক আছে। তো খুলনার ছেলে, তো খুলনারই তো নাকি? কলেজ খুলনা তো, তবে বাসা সাতক্ষীরা। ওই একই, আমরা যারা খুলনার বাইরে আমাদের জন্য আসলে ওই খুলনা সাতক্ষীরা মানে খুলনা বিভাগ তো। আচ্ছা, গ্রেটার খুলনা আমরা বলতে পারি। তো গ্রেটার খুলনা। তো আজকে আমরা শুনবো চিরঞ্জিত কিভাবে এই দুর্দান্ত রেজাল্ট করছে এবং এই দুর্দান্ত রেজাল্ট এর পাশাপাশি তোমাদের চিরঞ্জিতের এই সাক্ষাৎকার থেকে তোমরা কি কি জিনিস জানতে পারবা, তোমাদের জন্যও কিছু সাজেশন থাকবে। তো চিরঞ্জিত, তোর দেশের বাড়ি কোথায়? মানে দেশের বাড়ি বলতে একদম গ্রামের এলাকা কোথায়? আচ্ছা, আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা, যে মেন শহর, জেলা শহর, ওইখান থেকে 15 কিলোমিটার নিচে, মানে প্রত্যন্ত এলাকা একটু, ওইখানে একটা গ্রাম নাম নোয়াপাড়া, ওই গ্রামে আমার বাসা। নোয়াপাড়া। তো এই যে প্রত্যন্ত গ্রাম বললি নোয়াপাড়াকে, তাহলে সেই নোয়াপাড়া থেকে এই যে ঢাকা মেডিকেলে আসলে এর পিছনে কি কোনো ইন্সপাইরেশন ছিল ডাক্তার হওয়ার পিছনে? আসলে আমাদের গ্রামে এমবিবিএস ডাক্তার নাই, আমাদের গ্রামে আশেপাশে গ্রামে আছে, তবে আমাদের গ্রামে নাই। এবং মানে আমাদের বাংলাদেশের সোসাইটি যেরকমই কাজ করে, যে ডাক্তার হইতে হবে, ছোটবেলা থেকে ডাক্তার হইতে হবে, ডাক্তার হইতে হবে, আমারটা ওরকমই ছিল, আহামরি অন্য কিছু মানে ছিল না। তোকে আসলে মানে বিভিন্ন সামাজিক বাস্তবতায় তোকে ইনজেক্ট করছে মাথার ভিতরে যে তুই ডাক্তার হইতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো তোর গ্রামে কি তুই প্রথম মানে মেডিকেলে পড়তেছিস এরকম কিছু সরকারি মেডিকেলে? আমার গ্রামে আমি প্রথম। মানে নোয়াপাড়াতে তাহলে আমরা কি বলতে পারি যে নোয়াপাড়াতে তুই ফার্স্ট মেডিকেলে পড়তেছিস? ফার্স্ট মেডিকেল, ফার্স্ট ডিএমসি। ফার্স্ট মেডিকেল, ফার্স্ট টিএমসি। আচ্ছা, তো খুবই ভালো। আচ্ছা, কলেজ লাইফ নিয়ে যদি একটু আমরা বলি, তুই কোন কলেজে ছিলি? ভাই, কলেজের কথা বলতে গেলে তো একটু মন খারাপ হয়ে যায়। আচ্ছা, কেন? আচ্ছা, কলেজের কথা, আমার যখন এসএসসি পরীক্ষা শেষ 2022 সাল, তারপরে কলেজ নিয়ে একটু ফ্যাসিনেশন থাকে, কোন কলেজে যাব কোন কলেজে যাব না। এদিকে ঢাকা এনডিসি আছে, সেরা কলেজ। তবে এনডিসি রেজাল্টের থেকে এবছর ভালো ছিল, মানে 22 সালে মিমাপুর হচ্ছে জাতীয় মেধায় ফার্স্ট হয় মেডিকেলে। এবং যেহেতু আমার টার্গেট মেডিকেল, তো কোন কলেজ থেকে ফার্স্ট হয়েছে বাপু? এমএমসিটি কলেজ। ওকে, তো কলেজটা কোথায়? খুলনাতে। তাহলে সাতক্ষীরা কলেজে কোনো কলেজে ভর্তি হবো না, আমি ডাইরেক্ট খুলনায় গিয়ে ভর্তি হবো ওই কলেজে। সো আমি কলেজ যখন ভর্তি হবো তার আগে থেকে খুলনা চলে আসি। তো মোটামুটি সবাই এই কাজটাই করে, যে কলেজ শুরু হওয়ার আগে থেকে পড়া শুরু করে দেয়। তো খুলনা চলে গেছিলাম এবং ফরচুনেটলি আমার মানে এমএমসিটি কলেজে চান্স হয় নাই, এবং সেটা 2 মার্কের জন্য চান্স হয় নাই। তারপর আমি ভর্তি হই সুন্দরবন কলেজ, যেখানে আমার ভর্তি হওয়ার ইচ্ছা মোটেও ছিল না। পড়াশোনাটা কেমন লাগতো তোর কাছে? ভাই, একাডেমিক মানে এইচএসসি একাডেমিকে আমি চেষ্টা করতাম প্রত্যেকটা টপিক যত সম্ভব বুঝে পড়ার। এবং যখন আমি কখনোই মানে চিন্তা করতাম না যে এইটা আমার এইচএসসি তে কিভাবে কোশ্চেন আসবে, এই টেনশন আমার কখনোই ছিল না, প্রথম দিকে তো মোটেই ছিল না। আমাদের স্কুলের মানে আমার বুদ্ধরা বিএম কলেজ স্কুল, ওই স্কুলের সিনিয়র ভাই আছে একজন, সলিমুল্লাহ মেডিকেলে 5th ইয়ারে পড়ে। ভাইয়ার সাথে আমার কথা হয়, মানে আগে হয়তো চান্স পাওয়ার আগেও। সো ভাইয়া বলতো যে যদি মেডিকেল টার্গেট থাকে, তাহলে ভাইয়ার এক্সপিরিয়েন্স থেকে বলে যে আমার একটা টপিক যখন পড়া হবে, সেই টপিক থেকে আমি ওই টপিকে কি কি কোয়েশ্চেন 10 বছর 20 বছরে মেডিকেলে আসছে সেইগুলো প্র্যাকটিস করব। এবং কোনো একটা কোচিং এর ভাইয়ের নাম বলছিল যে এই কোচিং এর একটা প্র্যাকটিস বুক নিয়ে যে কি কি কোয়েশ্চেন আসতে পারে এইভাবে একটু প্র্যাকটিস করতে। তো আমি প্রথম থেকে টপিক পড়ছি এবং প্র্যাকটিস করতাম, পারতাম না, ডাজন্ট ম্যাটার, প্র্যাকটিস করতাম। এই হিসাবে দেখা গেল আমার কোশ্চেন ব্যাংক আগে থেকে শেষ করা ছিল, এবং আমার মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা জেনারেট হয়েছিল। এটা পরবর্তীতে অনেক হেল্প করছে। আচ্ছা, তোর সাথে আমাদের একটা ছোট্ট স্মৃতি আছে। ডিভিশনালে হচ্ছে তুই খুলনা ডিভিশনালে ফার্স্ট হয়েছিলি। তুই তো আমাদের আরটিডিএস এর একদম প্রি মেডিকেল কোর্সে একদম শুরু থেকে ছিলি, ঠিক আছে? তো তোর আমাদের আরটিডিএস এর প্রি মেডিকেল কোর্সে যখন তুই যুক্ত হয়েছিস, এরপরে আসলে আমাদের পড়ানো বা তোর গাইডলাইন গুলো তোর কাছে কেমন লাগছে? আপনাদের কোর্সে মানে ভর্তি হই কখন? যখন ডিভিশনাল এক্সাম ফার্স্ট হই, আবার একটা বেশি একটা ডিসকাউন্ট দিয়েছিলেন, ওই জন্য ভর্তি হয়েছিলাম। মানে ওই জন্য না, ক্লাসটা ভালো লাগতো আগে থেকেই, এবং সুযোগ পেয়েছি, ভর্তি হয়ে গেছি। তারপর থেকে আমি ক্লাস করতাম। এবং যখন আমাদের মানে এক্সাম বন্ধ হয়ে যায় জুলাই বিপ্লবের কারণে, তারপরেও ক্লাস করা হয়েছে। তবে ওই পরীক্ষা কিছুদিন আগে ক্লাসগুলো অফ রাখছিলাম, কিন্তু ক্লাস করতাম, ভালো লাগছে ক্লাস। এবং সমস্যা আমাদের কোথায় হয়? বায়োলজি নিজে নিজে পড়ি, নিজে বুঝি, ঠিক আছে। ফিজিক্সে কিছু কিছু জায়গায় বা কেমিস্ট্রি কিছু কিছু জায়গায় যেগুলো এক্সট্রা সিলেবাস থাকে, সেইগুলো বুঝতে আসলে অনেক প্যারা দেয়। আপনার ক্লাস করতাম, তোরা ভাইয়ের অনুশীলন সলভ ক্লাস থাকতো, এগুলো করে আমি রেডি করে রাখতাম। আসলে চেষ্টা করতাম যে এক্সট্রা সিলেবাসের জন্য আমার মানে দখল ভালো থাকে, ওইগুলো চেষ্টা করতাম। একটা মজার জিনিস তোর সাথে আমার মনে হয়, তুই মনে হয় 87.5 পাইছিলি, যেটা আমাকে বলছিলি রেজাল্টের পর।
তো তুই আমাদের ডিভিশনালেও কিন্তু অলমোস্ট এরকমই হ্যাঁ, কাছাকাছি। 86 কি পাইছিলি। তোর কাছে কি আসলে যখন পরীক্ষা দিছিস মেডিকেল মূল পরীক্ষা, অনেকটা আমাদের আসলে ডিভিশনাল এক্সাম বা আমাদের সারা বছর যে কোর্সে ছিলি ওটার এক্সামের মতো মনে হয়েছে না, যে প্রশ্নের কোয়ালিটি অলমোস্ট সেম বা এরকম কিছু কি তোর কাছে মনে হয়েছিল? তুই বলছিলি আমাকে একবার রেজাল্টের পর। হ্যাঁ, but আমি যদি বলি আরটিডিএস এর কোশ্চেন আমাদের একটা কুখ্যাত এক্সাম ব্যাচ ছাড়া যে কোশ্চেন গুলো হয়, মানে ওই কোশ্চেনের কথা বাদ দিই আমি, ওই কোশ্চেন বাদে যে কোশ্চেন গুলো হয় সেগুলা চেষ্টা করা খুব স্ট্যান্ডার্ড তৈরি করার, এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন যে ভালো পড়ে তার কাছে সহজ মনে হয়। বা আমার কাছে সবসময় আরটিডিএস এর কোশ্চেন সহজ মনে হতো, বিকজ আমি পড়তাম, জানতাম যে এইগুলো আমি হাবিজাবি জিনিস কেন পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। এই জন্য আরটিডিএস এর কোশ্চেন আমার কাছে সহজ মনে হতো। মেডিকেল এক্সামের কোশ্চেন আমার কাছে সহজই মনে হয়েছে। তো মার্ক মোটামুটি সেম, ওই ক্যাটাগরিতে পাইতাম, আগে থেকেও এরকম পাইতাম। আচ্ছা, কুখ্যাত এক্সামের নাম যেহেতু চলে আসছে, এটা যেহেতু আমার গত বছর মানে আমি নিজে এটা আসলে বেশি করে আসলে উদ্যোগ নিয়ে করছি, যাতে হচ্ছে ব্রেন স্টর্মিং করা যায়, প্রশ্নগুলো যাতে একটু গতানুগতিকের থেকে যাতে একটু কঠিন হয়, একটু ঘুরে পেঁচায় হয়। এটা আমরা বলে নিছি যে এই এক্সাম ব্যাচে স্পেশাল এক্সাম ব্যাচ একটু কঠিন প্রশ্ন। মনে আছে আমার কতবার গালি দিছস আগে এটা আমাকে। না গালি, এত কঠিন কোশ্চেন কেন করে? আমি কুখ্যাত এক্সাম ব্যাচ যে ওরিয়েন্টেশনের আগে একটা এক্সাম নেওয়া হয়েছিল, ওইখানে আমরা 4th হয়েছিলাম, ভুল গেছিল 19টা। এত ভুল আমার কখনো যায় না, যে এত 19টা ভুল, এই 19টা ভুল গেছিল। এবং আমি হাইয়েস্ট যে কবার এক্সাম দিছি হাইয়েস্ট 35 পাইছি 50-এর ভিতরে, তার বেশি আমি কোনো পাই নাই। একবার মানে শেষের দিকে আমি এক্সাম দিতাম না, ভাও ডিমোটিভেশন আসে আমি এক্সাম দিব না। আচ্ছা না, যদিও শেষের দিকে কিন্তু আমরা কুখ্যাত এক্সাম ব্যাচেও কিন্তু প্রশ্ন সহজ করতাম, আমি তো জানি না, মোটিভেশন বাড়ানো, আমি জানতাম না ভাই। ঠিক আছে। আচ্ছা, তো তুই কিভাবে আসলে মানে পড়তি এক্সট্রা সিলেবাস গুলা, তারপর হচ্ছে মেইন বইয়ের কি তুই লাইন ধরে ধরে পড়তি, বা কিরকম করে কি পড়তি আসলে ওভারঅল পুরো অ্যাডমিশন সিজনটা? আমি আসলে অ্যাডমিশনে এসে নতুন যে বই কিনে সবাই, আমি বই কিনে নাই, প্রথম থেকে পড়তাম। ওই যে ভাইয়ার গাইডলাইন ছিল, সো ভাইয়া বলতো, আমি পড়তাম নিজের মতো, সবই পড়তাম। একটা টপিক ম্যাডাম বা স্যার ক্লাসে কতটুকু পড়াও, 2-3 পেজে বেশি পড়াইতো না। তো পড়ানোর পরে ওইটুকু আমি রিডিং দিতাম। রিডিং দেওয়ার পরে একটা কোচিং এর পিডিএফ নামাইছিলাম, ভাইয়া দিছিল যে এই কোচিং এর পিডিএফ এই দাগা রাখে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো। আমি তখন সবার মতো ফার্স্টে উঠছি, তখন তো আমার এই ধারণা ক্রিয়েট হয়নি যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট না। এই জন্য আমি শুধু ওই জায়গাগুলো দাগাতাম, এবং যে কয়বার মানে 2 বছরের ভিতরে যে কয়বার কলেজে পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, অফলাইনে কোনো কোচিং এর পরীক্ষা হোক, যে কয়বার আমি পড়ছি শুধু ওই দাগানো লাইনই পড়ছি, মানে ইম্পর্টেন্ট লাইনগুলোই পড়ছি, ওর বাইরে কোনো কিছু আমি পড়তাম না। এ থেকে দেখা যেত আমি পরীক্ষা দিনে 2টা কিছুই পড়ে আসিনি, কিন্তু ওদেরকে গিয়ে র্যাঙ্ক করছি, প্লেস করছি, এরকম হয়ে যেত। মেন অল্প জিনিস পড়বো, বারবার পড়বো, মনে রাখতে হবে। এই কম্বিনেশন না থাকলে মেডিকেলে চান্স পাওয়া কঠিন। এই জন্য আমরা আরটিডিএস থেকে হচ্ছে দাগানো বই দিই, পিডিএফ গুলা। তো এই দাগানো বইগুলোও সেম, তোমরা হচ্ছে যেগুলা গুরুত্বপূর্ণ আসলে ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো থাকে, এগুলাই বারবার পড়তে হয়। তো আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, তুই জুনিয়রদের উদ্দেশ্যে, মানে জুনিয়ররা আসলে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আসলে একটা কথা প্রচলিত আছে যে অনেকে বলে যে মেডিকেলে আসলে প্রিপারেশন নিলে নাকি আসলে অন্য জায়গার প্রিপারেশন নেওয়া যায় না, ভার্সিটিতে নাকি অনেক মানে ক্ষতি হয়। আবার প্রি মেডিকেল নিয়ে কিছু কথা আছে যে প্রি মেডিকেলে যুক্ত হইলে হচ্ছে মেডিকেল ব্যাচে নাকি আসলে মানে এইচএসসিতে নাকি খারাপ হয়। তুই যেহেতু আমাদের প্রি মেডিকেল থেকে স্টুডেন্ট ছিলি, তোর জন্য এটা মানে এক্সক্লুসিভ একটা কোশ্চেন। তুই বল যে আরটিডিএস এ প্রি মেডিকেলে ভর্তি হইলে তোর কাছে কি আসলেই মনে হয়েছে যে এইচএসসি প্রিপারেশন খারাপ হয়ে গেছে আমাদের কাছে প্রি মেডিকেল করার পর? আচ্ছা, তাহলে প্রি মেডিকেলের কথা যদি আসি, আমার জুনিয়র যারা আছে এখন বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেমেয়ের টার্গেট কি থাকে, এসএসসি পরীক্ষা শেষ 1 মাস কমপক্ষে ছুটি কাটায়, খুব জোর 1 মাস ছুটি কাটায়, তারপরে এইচএসসি শুরু হবে বহুত দেরি, 5 মাস পরে, তার আগে ওদের পড়া শুরু হয়ে যায়। ফিজিক্স, এখন কি আইআইটির কোশ্চেন সলভ করবো কিনা এই কোশ্চেনও আসে, এখন কি মেডিকেলের কোশ্চেন ব্যাক শেষ করবো কিনা। সো তোমার চিন্তা ভাবনা দেখো, এইচএসসির জন্য তোমার চিন্তা ভাবনা 3 মাস আগে থেকে, তাহলে মেডিকেলের জন্য চিন্তা ভাবনা হওয়া উচিত কি উচিত না, এটা তোমার কাছে আমার কোশ্চেন। এখন একাডেমিকে আমার কারিকুলাম, অ্যাডমিশনের কারিকুলাম মানে 3টা সাবজেক্ট তো সেমই, তাহলে আমার ডিফারেন্স কই? বই সেম, রাইটার সেম, লেখার লাইনগুলো সেম, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই ডিফারেন্সটা বোঝার জন্য তোমাকে একটু মানে মেডিকেলে কিভাবে পড়তে হয় এই জিনিসটা বুঝতে গেলে প্রি মেডিকেল করাটা একটু জরুরি হয়ে পড়ে। এবং এইটা করলে যে তুমি একাডেমিকে সাফার করবে এমন কোনো কথা নাই, সেম জিনিসই পড়াচ্ছে, আরো এমসিকিউ তোমার ভালো অ্যান্সার করতে হবে, 25 পাবা, আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই আচ্ছা, জুনিয়রদের উদ্দেশ্যে কোনো পরামর্শ, ওদের কত ঘন্টা পড়া উচিত? কিছু টিপিক্যাল কোশ্চেন করি এখন। জুনিয়ররা কিছু টিপিক্যাল কিছু প্রশ্ন আমাদেরকে করে সবচেয়ে বেশি, যে ভাই ঢাকা মেডিকেলে চান্স পেতে কত ঘন্টা পড়তে হয়,
কয়টা বই পড়তে হয়, ঠিক আছে? তুই একটু বলতো তুই কয়টা বই পড়ছস, কয় ঘন্টা পড়ছস ওভারঅল? আচ্ছা, প্রথম দিকে যদি বলি যে একাডেমিক ফার্স্ট ইয়ারে, তখন আমি কিছু বুঝতাম না এবং চারিদিকে মানে মনে হতো যে সমুদ্রের মাঝখানে কেউ আবার ফেলে দিয়ে গেছে, কুল কিনারা পাচ্ছি না। তখন আমার ইচ্ছে মতো হাতে রাখতাম, মানে হাতে মাথায় যে বই পাইছি কিনে রাখছি। এমনকি হয়েছে কি যে কোচিং এই রেজাল্ট দিছে মেডিকেল ভর্তি পরীক্ষা, তার বাসায় গিয়ে ভিডিও করে না, ভিডিও করছে, আমি বুক শেলফ দেখছি, বুক শেলফে বই দেখছি। হাসান স্যার আজল স্যারের বই তো আমি চিনি, কিন্তু এই দুইটা বই তো আমি চিনি না, এই দুইটা বই কি বই? ভিডিও পজ করে স্ক্রিনশট নিছি, নিয়ে দেখছি এই বই। তো পরের দিন গিয়ে সেই বই কিনে আসছি, নিয়ে এক্সট্রা পড়া শুরু করে দিছি। তো প্রথমে আমার এরকম মানে রুটিনটা এমন ছিল ফার্স্ট ইয়ারের দিকে, 5:30 ঘুম থেকে উঠতাম, উঠে পড়তাম 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত পড়ার ব্যস্ত যাইতাম, আসার পরে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করার পরে আবার পড়াশোনা করতাম, পড়াশোনা করার পরে মানে গ্যাপ ছিল কিন্তু পড়াশোনা করতাম, তারপরে গোসল করতাম, আবার খাওয়া দাওয়া করতাম, এইবার তারপর আবার পড়তাম। আচ্ছা থাক থাক, আমি আসলে ভাই, শেষ করতে দেন না। হারায় ফেলছি। আবার পড়ছি, পড়ার পরে ব্যস্ত যাইতাম, সন্ধ্যাবেলা আসতাম, কিছু খেয়ে আবার পড়তে বসতাম, তারপর রাত্রে খাবার খাইতাম 8টা-9টার দিকে, খেয়ে আবার পড়তে বসতাম। এইটা ছিল ফার্স্ট ইয়ারের রুটিন। আচ্ছা, কিন্তু সেকেন্ড ইয়ারে এসে কয় ঘন্টা হইলো? আমি আসলে গুনা ভুলে গেছি আসলে। ভাই, এর দরকার নাই ভাই, আমি তো আর বুঝতাম না তো, না আমি যে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে বুঝতাম না, আমি সারাদিনই পড়তাম। ওই যে কলেজে ফেলিয়ার, চান্স পাইতে হবে, চান্স পাই দেখাইতে হবে, নাহলে বাসায় গিয়ে মানে আমি কিন্তু গ্রামে ভালো স্টুডেন্ট, কিভাবে মুখ দেখাবো ভাই? লোক লজ্জাইতে হবে তো যাইতে পারবো না গ্রামে, যাইতামও কম এবং গিয়ে বাসা থেকে বেশি বেরোতাম না, যে কলেজ চান্স পাই নাই, ডিজায়ার্ড কলেজ, সে বেশ একটা হাইপ ছিল এই জন্য। কিন্তু এমনও দিন গেছে যে আমি সকালে ফোন নিয়ে বসছি আর সন্ধ্যাবেলা উঠছি ফোন নিয়ে, একটা না 8 ঘন্টা ফোন চালাইছি, এমন রেকর্ড আমার আছে। একটা ফোন শেষ, ট্যাব ছিল মানে প্রাইস পাওয়াটা, ট্যাবে দেখা শুরু করছি, এরকম দিনও আমার গেছে। কিন্তু যখনই তোমার ডিমোটিভেশন আসবে বা কোনো ডাউনফল আসবে, তোমার মানে দায়িত্ব হবে যে এই যে জিনিসটা আমার সাথে ঘটলো, এই জিনিস আমার অ্যাডমিশন লাইফে দ্বিতীয়বার যেন না ঘটে। এই যে একটা ভুল গেল, এই ভুল যেন দ্বিতীয়বার না ঘটে। ভুল যাবে কিন্তু দ্বিতীয়বার যেন না যায়। ভুল থেকে হচ্ছে শিক্ষা। তোমরা অনেকেই যেটা করো যে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে একটা প্রশ্ন ভুল করছো বা একটা টপিকের প্রশ্নে ভুল করছো, কিন্তু জীবনে আর বইটা তখন খুলে দেখো না যে কেন এটা ভুল হলো, তাহলে এটার সঠিক অ্যান্সারটাকে একটু বই থেকে শিখে ফেলি। এটা আসলে অনেকেই করে না, ভুল থেকে শিক্ষা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, একটা পয়েন্ট আমি বলতে চাই, আমি যে বললাম সারাদিন পড়তাম, কিন্তু সারাদিন পড়ার মধ্যে আমার স্ট্র্যাটেজি ছিল, আমার কিন্তু ব্যাচ কোচিং যেগুলো ছিল সেগুলো আমি চেষ্টা করতাম যে আমার 2 ঘন্টা পড়া শেষ, একটা জিনিস পড়া শেষ, তারপরে ব্যাচ ছিল, আবার এসে 2 ঘন্টা পড়তাম, তারপরে আবার ব্যাচ ছিল। আমি একটানা পড়তাম না, ওই যে ব্যাচে যাওয়া আসা ওইটা যে আমার জন্য রিফ্রেশমেন্ট, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওইটা আমার জন্য রিফ্রেশমেন্ট ছিল। মানে একটানা যে 10 ঘন্টা পড়া, এইটা আসলে মেনে নেওয়া যায় না, মাথা কাজ করে না। ব্রেক নেওয়া, ছোট ছোট ব্রেক নিয়ে পড়া, যেটা কিন্তু সাইন্টিফিক্যালিও কিন্তু প্রুভেন যে ছোট ছোট ব্রেক নিয়ে পড়লেই পড়াটা কার্যকর হয়, একঘেয়েমিতাও আসে না। আচ্ছা, তোর সাথে আমাদের ডিভিশনালের একটা স্মৃতি আমি একটু সবার সাথে শেয়ার করি, অডিয়েন্স যারা দেখতেছেন। তুই ডিভিশনালে আমাদের খুলনা থেকে আরটিডিএস ডিভিশনালে ফার্স্ট হয়েছিলি, দেন পরের বার ডিভিশনালে তুই ইনভিজিলেটর হিসেবে গেছিলি, এবং তুই এখন পর্যন্ত আমাদের একমাত্র ইনভিজিলেটর যে একজনের খাতা নিয়ে গেছিল। এই পর্যন্ত কোনো ব্রাঞ্চের কোনো ডিভিশনালে আরটিডিএস এর পরীক্ষায় খাতা নিয়ে যায় নাই, তুই খাতা নিয়ে গেছিস। এবং তুই একটা বিখ্যাত কালো চশমা পরে একটা, মানে আমি নিজেই তোর ছবি তুলে ওটা পোস্ট করছিলাম। তো তোর কেমন লাগছে ওই মোমেন্টে যে আগের বছর তুই নিজে ওই পরীক্ষা দিছিস আর এই বছর তুই ইনভিজিলেটর হিসেবে এই যে স্টুডেন্টের দেখা দেখি করতেছিল খাতা নিয়ে গেছিস, কেমন লাগছে তোর এই ট্রানজিশনটা কেমন লাগছে? একটা সময় ছিল আমি দেখতাম সিনিয়রদের পডকাস্ট দেখতাম, সিনিয়রদের ভিডিও করতে গাইডলাইন দিত, আমি দেখতাম, সব সিনিয়রদের দেখতাম। কারণ আমি এখন আসি পডকাস্টে, আমার জুনিয়ররা দেখতেছে, জুনিয়ররা একদিন এখানে আসবে, তার জুনিয়ররা দেখবে, আসলে লেগেছে ধরে রাখা। আর তুই খুব খুশি ছিলি আমার যতটুকু মনে পড়ে খাতা নিয়ে যাওয়ার তো এই ছিল এরকম। আচ্ছা, পরে কি বেচারাকে তো খাতাটা ফেরত দিছিস আর কি? আচ্ছা, ও পরিচিত ছিল, দুইজন পাশাপাশি বসে বন্ধু, আমি বলছি তোরা কি করতেছিস, বলছে শুনে গল্প করে করে যে এটা কি মনে পড়তেছে না ওদের, তাই শুনে লিখতেছে, তাই একজনের নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, একদম শেষের দিকে চলে আসছি, লাস্ট একটা কোশ্চেন তোকে, যে তোর জুনিয়রদের কে যদি জিজ্ঞেস করে তোকে যে ভাই আমি আরটিডিএস এ ভর্তি হতে চাই, তো একদম অনেস্টলি তুই কি রেকমেন্ড করবি কিনা আসলে? অবশ্যই ভাই, আমি জুনিয়রদের আমি রেকমেন্ড করব, এবং অলরেডি আমাকে অনেকে নক দেয়, তাদের আমি রেকমেন্ড করছি, এবং আমার নিজের স্কুলের জুনিয়র তাকেও রেকমেন্ড করছি। আলটিমেটলি আরটিডিএস অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, ঠিক আছে, এবং অনলাইনে আমার যে আপনার যে ক্লাস ডিউরেশন এবং সবকটা টপিক যে এক্সপ্লেন করে পড়ান, এইটা তো অফলাইনে পাওয়া পসিবল না, এর জন্য হলেও দরকার। এবং কিছু কিছু জায়গায় আসলে গ্যাপ থাকে, যেমন আমার অনেক কিছু আগে থেকে পড়া ছিল, তাই বলে কি আমি ক্লাস করি নাই, ক্লাস করছি। যেমন একাডেমিকে ওই যে আমার
শর্ট সিলেবাস ছিল। এক্সট্রা ইনফো আমি মানে এক্সট্রা সিলেবাস আমি কি করতাম, আমাদের ক্লাসে করতাম। একটা এক্সট্রা ইনফো একটা মজার জিনিস আছে, ওই যে মানে উদ্ভিদের প্রজনন আছে না, ওইটা আমি প্রথম হাসান স্যারের বই পড়ছি। এটা এক্সট্রা সিলেবাস ভালোভাবে পড়া ছিল না, হাসান স্যারের বই পড়ছি, আচ্ছা পড়া শেষ। আলিম স্যারের বই খুলছি, খুললে পড়া শেষ। আজিমুল স্যারের বই খুলছি, খুললে পড়া শেষ, এবং দাগা রাখছি যে কি কি নেই। এই বইগুলো আমি সব বইতে লিখছি। এই করতে আমার 3 ঘন্টা লাগছে যে কি কি এক্সট্রা আছে। তারপরে 2 দিন না 3 দিন পরে রিজি ভাই আর অন্তর ভাই মিলে এমন একটা 10 মিনিট না 15 মিনিটের ভিডিও দিছিল। ওই ভিডিওতে আমি যা যা লিখছি, বইতে যা যা লিখছি সবকিছু ওই ভিডিওর মধ্যে ছিল 15 মিনিট। তো 3 ঘন্টা দেওয়ার তো কোনো মানে ছিল না এখানে। এটা আসলে আমি ওই ভিডিও দেখার পরে কেন 3 ঘন্টা দিতে গেলাম, এই যে অন্য কিছু পড়তে পারতাম। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর লাস্ট একটা প্রশ্ন, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর তো ক্লাসও শুরু হয়ে গেছে আসলে, যখন পডকাস্টটা করতেছি কেমন লাগতেছে? ডিএমসির এনভায়রনমেন্ট কেমন লাগতেছে, বা ওভারঅল আসলে কেমন লাগতেছে? ভালো, আসলে আশা অনেক বেশি ছিল, ঠিকই আছে, ভালো। তোমরা ডিএমসিতে আসবে তখন দেখতে পারবে, এই ফিলিংস আমি বলবো না এখন, মানে সাসপেন্স রাখছি। সাসপেন্স রাখছি। এই ফিলিংস বুঝতে গেলে তোমাকে ডিএমসিতে আসতে হবে, তারপরে বুঝবা যে কেমন ফিলিংসটা কেমন। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আমাদের আরটিডিএস এর কৃতি শিক্ষার্থী চিরঞ্জিত পরামান্যর সাথে একটা ছোটখাটো পডকাস্ট করা। তো এই তো আমার পক্ষ থেকে এইটুকুই ছিল, তোর পক্ষ থেকে যদি জুনিয়রদের কিছু বলতে আর কি ভিডিও শেষে। একটা লাস্ট মানে রিকোয়েস্ট বলতে পারি, যে যে ধর্মেরই আছো, তোমার ধর্মের যে রিচুয়ালগুলো আছে সেগুলো মানার চেষ্টা করবা। যে মুসলিম সে নামাজ পড়ার চেষ্টা করবা। আমি হিন্দু, আমি এই 3 শুদ্ধ আন্নিক করতাম এবং প্রতিদিন আমি গীতা পড়তাম। বিকজ ওই যে মেডিকেলে তোমার 1 ঘন্টা আগে হলে গিয়ে বসে থাকতে হয়, ওই সময় এত সাসপেন্স কাজ করবে, চারিপাশে এত টেনশন কাজ করবে। তোমার যদি মানে ঈশ্বরের প্রতি ভরসা না থাকে, আসলে তুমি নিজের ঠান্ডা করে রাখতে পারবে না এখানে, যে আসলে কি করব কি না। এবং তুমি চেষ্টা করবা, আমি পড়তেছি, আমার সর্বোচ্চ দিয়ে পড়তেছি, আমার জন্য যেটা ভালো সেটাই ভগবান রাখছে। মেডিকেল সবার জন্য ভালো না, আবার কারোর জন্য ভালো। বুঝতে হবে যে আমার জন্য ভালো কি ভালো না, সেটা আমি তো বুঝি না। না, আমার জন্য যেমন সিটি কলেজ হয়তো ভালো ছিল না, সুন্দরবন কলেজ আমি যখন পাইছিলাম তখন মানে আমার মতো দুঃখী মানে পৃথিবীতে আর কেউ নেই আমার একটা অবস্থা, কিন্তু আলটিমেটলি ওইটাই আমার মানে চালিকা শক্তি বলা যায়। তো এটা আমি তখনকে বোঝা আমার পক্ষে পসিবল ছিল না। এমনই তোমার চেষ্টা তুমি করবা, বা যে তোমার জন্য যেটা ভালো হবে সেটা আসলে সৃষ্টিকর্তা তোমার জন্য রাখছে, পাশে রাখতে হবে। তুই তো আমাদের প্রি মেডিকেলে ছিলি, তো তুই একটু 26 ব্যাচে বলতো যে আসলে প্রি মেডিকেলে থাকলে কি এইচএসসির কোনো ক্ষতি হয় কিনা? এইচএসসির ক্ষতি হবে কিনা এই কোয়েশ্চেন, এইটাই। আচ্ছা, আমার জুনিয়রদের যদি আমি একটা গল্প বলি, সেটা রিলেট করতে পারবে সবাই। আমার এইচএসসি শুরুতে, এইচএসসি শুরু হওয়ার 3-4 মাস আগে থেকে আমি এইচএসসি পড়া পড়ছি। আমার যে জুনিয়র কয়টা আছে, ম্যাক্সিমাম কি করে এইচএসসির পরে 1 মাস ম্যাক্সিমাম 2 মাস ছুটি কাটায়। তারপর থেকে কবে কলেজ শুরু তার ঠিক নাই, তার আগে ওদের 2-3 মাস পড়া শেষ, 2-3 চ্যাপ্টার শেষ, এই বুয়েটের কোয়েশ্চেন শেষ, এই কোয়েশ্চেন শেষ, সেই কোয়েশ্চেন শেষ। এসএসসির জন্য ওরা এতটা ফোকাসড, মানে এইচএসসির জন্য এতটা ফোকাসড। তাহলে মেডিকেল টার্গেট আছে আমার ভবিষ্যতে, তাহলে এটা ফোকাস হওয়া উচিত কিনা? এখন কেন প্রি মেডিকেল লাগবে? হাসান স্যারের বই তখনও পড়তাম, অ্যাডমিশন সময় পড়ছি। আজমল স্যারের বইও পড়তাম, সেই বই আবার সেম বইও পড়ছি আমি, আমার বই নতুন বই কিনিনি। তাহলে ডিফারেন্স কোথায়? কত অনেক মানে কয়েক হাজার বা কয়েক লাখ হবে যারা হচ্ছে A+ পায় বায়োলজিতে বা সব সাবজেক্টে ওভারঅল A+ পায়। মেডিকেলে চান্স পায় কয়জন? 5000 সামথিং, এবার 5372 বা 76 এরকম কত হবে। তাহলে সমস্যাটা কোথায়? মেডিকেলের পড়ার একটা সিস্টেম আছে, সেম বই সেম জিনিস, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা, পড়ার সিস্টেম আলাদা, কোয়েশ্চেন আলাদা। একটু ডিটেলসে পড়তে হবে। এই মানে পড়ার যে স্ট্র্যাটেজি আমার এইভাবে পড়তে হবে, কম সময় মানে 2 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করবো, আবার 2 ঘন্টার মধ্যে একটা বই শেষ করবো এক সময়, এটা কিভাবে করবো? এই জিনিসগুলো জানার জন্য প্রি মেডিকেল ইম্পর্টেন্ট। একাডেমিক তো আমরা একটা এক্সামের আগে কয়দিন ছুটি, 7 দিন ছুটি, 7 দিন ধরে একটা এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছি, এটা তো হবে না ভাই। এর জন্য প্রি মেডিকেল ইম্পর্টেন্ট। এবং প্রি মেডিকেল করলে এসএসসির ক্ষতি হবে কিনা? সেম বই তো পড়তেছো, খালি একটু গুছিয়ে পড়তেছো এইটাই, এবং একটু 2-1 এক্সটেন্ড পড়তেছো, এই আহামারি তো কোনো বিষয় না। এবং যদি প্রি মেডিকেল করো সেক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এক্ষেত্রে কি জ্ঞানমূলক এমসিকিউ তোমার একটা ভুল যাবে না, আর এইচএসসি রেজাল্ট আরো বেশি ভালো হবে। আচ্ছা, এই যে এতক্ষণ যে পডকাস্ট করলাম চিরঞ্জিত, ঠিক আছে, এটা তো এমনি যাবে একটু পরে, আসলে বিহাইন্ড দ্য সিন কিছু কথাবার্তা বলি, ঠিক আছে? তোর নামটা মানে আমি জীবনে সবচেয়ে বেশি মানে পেইন খাইছি জীবনে, তোর নামটা আমি উচ্চারণ করতে যাই পরামান্য, এটা আমার যে শিখতে যে কতবার দাঁত ভেঙে গেছে আসলে। আমি মানে এটা প্রত্যেকবার উচ্চারণ করতাম শুরুতে প্রামাণ্য, এমনকি তুই যখন ফার্স্ট হয়েছিলি খুলনা ডিভিশন, আমি মনে হয় নামটা আমি উচ্চারণ করতেছিলাম চিরঞ্জিত, তা অনেক কষ্ট উচ্চারণ করছি, আর পরের পার্টটা আমি পড়া হইলে আমি থেমে গেছি আসলে, ঠিক আছে?
তো মানে আমার এতদিনের যে হিস্টরি, অনেক এক্সাম দিছি, কোনোই মানে যেখানে যখনই সময় আসতো প্রাইজ গিভিং কেউ পারতো না, চিরঞ্জিত বলে থেমে যেত, পরামান্য কেউ সাহস করতো না। আমি সাহস করে পড়া পর্যন্ত বলছিলাম ডিভিশনালে, এরপরে আমিও আর প্রামাণ্য না কি জানি একটা বইলা করছি আর কি। আর তোর নামের সাথে চন্দ্রজিৎ, এই দুইজনের নাম আমরা অনেক গুলায় ফেলি, ঠিক আছে, আরটিডিএস এর চিরঞ্জিত চন্দ্রজিৎ অনেক সময় আমার আসলে গুলায়া যায় আর কি। আর তোর বাড়ি হচ্ছে আমি জানতাম খুলনায়, আজকে জানলাম যে সাতক্ষীরায় আসলে, ঠিক আছে। তো আমার কাছে তারপরে এটা খুলনায় থাকবে, কারণ গ্রেটার খুলনা ভাই আসলে। চিরঞ্জিত নামে একটা কর, হ্যাঁ। চিরঞ্জিত পরামান্য, এই যে দুইটা, এটা হচ্ছে 18টা লেটার। এবং মেডিকেল অ্যাডমিশনের সময় যে ছোট একটা বক্স দেয়, ওইখানে নাম লিখতে হয় ক্যাপিটাল লেটারে। হ্যাঁ। আমার নাম ধরে নাই, আচ্ছা, বাইরে চলে গেছিল। পরে কি তুই মানে হাত পা ঠান্ডা হয়ে যায় না পরীক্ষার হলে? ভয় পেয়েছে, আমি উঠে দাঁড়াইছি, বলছি স্যার আমার তো নাম বাইরে চলে আসছে, এটা কি সমস্যা? এটা আমার তো ওইমার দেন, নতুন একটা ওইমার দেন। পরিবর্তন করতে বললো না বাবা সমস্যা হবে না, তুমি দাও। ধরে নেই। তো কি মানে তাহলে তো শিওর যে রেজাল্টের আগ পর্যন্ত তো প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছিল, লাইক যখন রেজাল্টটা দিবে? না তবে ওই কোনো মানে ডাক টাক বাইরে গেছিল, তবে ওই ওয়েমার এর ভিতরে আজকে আসে নাই, এই জন্য। তারপরেও একটা দুশ্চিন্তা তো দুশ্চিন্তা তো ছিল ভাই, যে যদি ক্যান্সার হয়ে যায় যদি তাহলে কি ক্যান্সার হবে? হয়ে যায়, ধর তাহলে কি হবে? রেজাল্ট আসলো না, সেকেন্ড টাইম দিতে হবে। কিছুই আসলো না, তো একটা তো দুশ্চিন্তা তো কাজ করে আর কি। আর তোর আরেকটা জিনিস আমার যেটা ফানি যেটা লাগছিল, যে তুই এই বছরের ডিভিশনালে, এর আগের বার তো তুই ফার্স্ট হয়েছিলি খুলনা ডিভিশনালে, এই বছরের খুলনা ডিভিশনালে হচ্ছে তুই ইনভিজিলেটর হিসেবে আরটিডিএস এর ইতিহাসে একমাত্র ইনভিজিলেটর যে স্টুডেন্টদের খাতা নিয়ে গেছে, খাতা নিয়ে আবার সুন্দর একটা পোজও দিছে, খুবই খুশি, মানে মনে হয়েছে এর থেকে আনন্দের কিছু আর হইতে পারে না। আমার একই সাথে খুব খারাপ লাগছে, আনন্দ হয়েছে ওর আনন্দ দেখে, আবার যেই বেচারার খাতা নিয়ে গেছে ওর চেহারার দিকে তাকে আমার খুব মায়াও লাগছে আসলে। বেচারা না ভাই, ও টপার, ও আপনাদের ও খুলনাতে আচ্ছা। টপ করছে। ও, আমি top চিনি ওরে করছে? আগে, ও আমি আচ্ছা। আগে থেকে চিনি যে ভালো স্টুডেন্ট, কিন্তু ও ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, একটা এমসিকিউ হচ্ছে না, তাই কথা বলবি কেন? তুই পারবি না শেষ, তুই কথা বলবি কেন? ভাই, তোরে দেখে শুনবে, তুই ফ্রেন্ডের সাথে কথা বলবি কেন? আচ্ছা, এই জন্য কেন নিয়ে আসছিলাম, দিয়ে দিছিলাম 2 মিনিট পরে। 2 মিনিট পরে দিয়ে দিছিস আর কি। আর তোর ওই চশমাটা আমার কাছে খুব ভালো লাগতো, চশমাটা কই? ও এখানেই আছে। এটা কালো চশমা, এটা সাদা চশমা, চোখে পাওয়ার আছে, এটা রোদে গেলে কালো হয়ে যায়, এইটুকু পার্থক্য। আমি তো হয়তো এটা করছে কালো চশমা, Sunglass। ওই যে সিংহাম না কি মুভির ওই যে ওই ইসের মতো আর কি, কোন একটা কালো চশমা পরে না, ওই কালো চশমার মতো হচ্ছে মনে করছে আর কি। আচ্ছা, আর তোর লাস্ট যে জিনিসটা, পডকাস্টটা কিন্তু আজকে আসলে সুন্দর হয়েছে, তোর কাছে কেমন মনে হয়েছে? ভালো, তবে ভয়েসটা একটু ওই ঠান্ডা লাগছে তো এই জন্য। ঠান্ডা লাগছে, ঠিক আছে। তোর কেমন লাগছে আরটিডিএস এ আইসা, এই যে পডকাস্ট করলি, এই যে আমাদের সাথে কথাবার্তা বললি, তোকে এতক্ষণ না খাওয়ায় রাখছি, তো কেমন লাগছে আসলে? ওকে, খাওয়া অবশ্যই পাবো এর পরে, সেটা নিয়ে কোনো না, দুশ্চিন্তা নেই। এই খাওয়া আর তুই পাবি না, কেন ভাই? আমি না অনেক ভাই, কিছু এটা কোনো আসলে। কথা? তুই আর খাওয়া পাচ্ছিস না আর কি। আমি সবাইকে একটা সুযোগ দিই, যারা অডিয়েন্সে যারা দেখতেছো, ওকে আমি প্রথমেই জিজ্ঞেস করছি তুই কি খেয়ে আসছিস কিনা। আমি খেয়ে আসছি 12টার সময় নাস্তা। তুই বলছিস না ভাই, 12টার সময় খেয়ে আসছি, যে ভাই ভাই, আমি নাস্তা। খেয়ে আসছি, তখনই হচ্ছে তোর আসলে ইটা শেষ হয়ে গেছে আর কি, তোর অফারটা শেষ হয়ে গেছে। থাক, তোমাদের চিরঞ্জিত ভাইয়া না খেয়েই থাকবে আজকে, না খেয়েই আরটিডিএস এর অফিস থেকে আজকে তোকে বিদায় নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? কষ্ট পেলাম ভাই।